আজকের টপিক লিঙ্গ বৈষম্য বলতে কি বোঝো। আমার ওয়েবসাইটে প্রথমে ইংলিশ ভার্সনটা দেওয়া আছে, তারপর স্ক্রল করলে বাংলা ভার্সনটা পেয়ে যাবে। আমি বাংলাটা দেখেই বলবো। ইম্পর্টেন্স অফ কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে আমার মতে এই প্রশ্নটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। অল্টার ইয়ার হোক বা রিপিট ইয়ার হোক, পরীক্ষায় আসার সম্ভাবনা ভালোই আছে। ওয়ার্ড কাউন্ট মানে অ্যাপ্রক্স যতগুলো ওয়ার্ড দিয়ে নিচের অ্যান্সারটা তৈরি করা আছে। পেপার অর কোর্স মানে যেই ব্রড টপিকটার আন্ডারে বা সিলেবাসের আন্ডারে এই সাব টপিকটা আছে। সোসিওলজি অফ জেন্ডার, জেন্ডার সেন্সিটাইজেশনেতে আছে। এছাড়া জেন্ডার অ্যান্ড সোসাইটিতে, জেন্ডার অ্যান্ড সেক্সুয়ালিটিতেও থাকতে পারে। এখন তাহলে উত্তরটা শুরু করছি। লিঙ্গ বৈষম্য, জেন্ডার ডিসক্রিমিনেশন হলো সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে একজন ব্যক্তির প্রতি তার লিঙ্গ পরিচয়ের ভিত্তিতে বৈষম্যমূলক আচরণ। এটি একটি বৈশ্বিক সমস্যা যা সমাজে বিভিন্ন স্তরে নারীদের পাশাপাশি পুরুষ এবং তৃতীয় লিঙ্গের মানুষকেও প্রভাবিত করে। লিঙ্গ বৈষম্য মূলত পিতৃতান্ত্রিক কাঠামো এবং প্রথাগত সামাজিক দৃষ্টিভঙ্গির ফল। লিঙ্গভিত্তিক বৈষম্যের কারণে অনেক ক্ষেত্রেই মানুষ সমান সুযোগ বা অধিকার থেকে বঞ্চিত হন। উদাহরণস্বরূপ, নারীরা শিক্ষার ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে অনেক সময় সমান সুযোগ পান না। এখানে লিঙ্গ বৈষম্য শব্দটা থেকেই ধারণা করা যাচ্ছে যে যেই বৈষম্য লিঙ্গের ভিত্তিতে করা হয়। বৈষম্য বলতে বোঝায় যখন কোনো ব্যক্তি কোনো কিছুর ভিত্তিতে তার ওপর বৈষম্যমূলক আচরণ করা হয়। এখানে লিঙ্গের ভিত্তিতে বৈষম্যমূলক আচরণ করা হয় মানে কোনো ব্যক্তিকে তার লিঙ্গের ওপর নির্ভর করে সুযোগ অধিকার দেওয়া হয়। যেখানে সকল ব্যক্তিরই সমান সুযোগ অধিকার থাকার কথা, সেখানে স্পেসিফিক কোনো লিঙ্গের ব্যক্তিকে বেশি সুযোগ দেওয়া হয় অথবা কোনো একটি নির্দিষ্ট লিঙ্গের ব্যক্তিকে কম সুযোগ দেওয়া হয় বা সুযোগ দেওয়া থেকে বঞ্চিত করা হয়। এই পরিস্থিতিটাকেই লিঙ্গ বৈষম্য বলা হয়। এই বৈষম্যমূলক আচরণ বা সমস্যাটা শুধু ভারতের নয়, সারা বিশ্বের। এবং এই লিঙ্গভিত্তিক বৈষম্যের জন্য শুধু নারীরাই প্রভাবিত হয় সেটা কিন্তু নয়। কিছু ক্ষেত্রে পুরুষ এবং অন্যান্য লিঙ্গ পরিচয় মানুষেরাও লিঙ্গ বৈষম্যের শিকার হতে পারে। যেমন ধরো, ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য লিঙ্গ নিরপেক্ষ আইন সব দেশে কিন্তু নেই। হয়তো বিকল্প আইন আছে, কিন্তু অনেক দেশে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট শুধু নারীদের জন্যই আছে। তো এরকম আর কি। লিঙ্গ বৈষম্যের প্রধান কারণ হলো পিতৃতান্ত্রিক কাঠামো এবং সামাজিক দৃষ্টিভঙ্গি, সামাজিক প্রথা। এছাড়াও অনেক কারণ আছে, সেগুলো আমি এরপরেই বলছি। লিঙ্গ বৈষম্যের কারণ: পিতৃতান্ত্রিক কাঠামো। পুরুষকে পরিবার ও সমাজের কেন্দ্রে রেখে নারীদের অধস্তন হিসেবে বিবেচনা করা হয়। শিক্ষার অভাব। লিঙ্গ সমতা সম্পর্কে সচেতনতার অভাবে বৈষম্যমূলক মনোভাব গড়ে ওঠে। সামাজিক প্রথা ও রীতি। সামাজিক কুসংস্কার এবং রীতিগুলি লিঙ্গভিত্তিক বৈষম্যকে আরও গভীর করে তোলে। উদাহরণস্বরূপ, মেয়েদের ঘরে থাকার নির্দেশ বা ছেলেদের কর্মজীবনের জন্য চাপ দেওয়া। আইনি দুর্বলতা। অনেক ক্ষেত্রে লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে কার্যকর আইন থাকলেও সেগুলো সঠিক বাস্তবায়ন হয় না। এখানে বলেছে লিঙ্গ বৈষম্যের অন্যতম প্রধান কারণ হলো সমাজ ব্যবস্থা। সমাজ ব্যবস্থা কীভাবে কারণ হতে পারে? কারণ আমরা যে সমাজ ব্যবস্থায় বসবাস করি সেই সমাজ ব্যবস্থায় পুরুষদেরকে প্রাধান্য দেওয়া হয়, পুরুষদেরকে উঁচু স্থানে রাখা হয়, যার জন্য কিনা অন্যান্য সমস্ত লিঙ্গের ব্যক্তিদেরকে গুরুত্ব দেওয়া হয় না বা নিচু স্থানে রাখা হয়। এছাড়াও সমাজের মধ্যে যে পুরনো ধ্যান ধারণা আছে বা প্রথা আছে বা সাংস্কৃতিক নিয়মও এর মধ্যে পড়বে, সেগুলো কিন্তু পুরুষকে প্রাধান্য দেয়, অগ্রাধিকার দেয়, যার ফলে নারীদের বৈষম্যের শিকার হতে হয়। দ্বিতীয়ত বলেছে শিক্ষার অভাব। শিক্ষার মাধ্যমে সচেতনতা বোধ গড়ে ওঠে। এবার লিঙ্গ সমতা সম্পর্কে সঠিক শিক্ষা না থাকলে লিঙ্গ বৈষম্য ঘটলেও সেটাকে স্বাভাবিক বলে মনে হবে অথবা তার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া যাবে না। সামাজিক প্রথা ও রীতি, যেমন ধরো মেয়েদেরকে ঘরের কাজ শিখতে হবে, ছেলেদেরকে বাইরের কাজ করা শিখতে হবে, অথবা মেয়েদেরকে নম্র হতে হবে, তাদেরকে সহনশীল হতে হবে, ছেলেদেরকে আগ্রাসী হতে হবে। এই ধরনের যে প্রথাগুলো আছে সেগুলো লিঙ্গ বৈষম্য স্থায়ী করতে সাহায্য করে বা লিঙ্গ বৈষম্যকে আরও বাড়িয়ে তোলে। তারপর বলেছে অনেক ক্ষেত্রে আইনি দুর্বলতা কিন্তু লিঙ্গ বৈষম্য হওয়ার একটা কারণ হতে পারে। কারণ বৈষম্যমূলক আচরণ করার জন্য যদি কাউকে শোকজ করা না হয় বা কিছু ক্ষেত্রে বৈষম্য প্রতিরোধ করার জন্য আইনি ব্যবস্থাই থাকে না, এই ধরনের আইনি ব্যবস্থার দুর্বলতার জন্য কিন্তু লিঙ্গ বৈষম্য বেড়ে যায়। এছাড়া সোশ্যাল স্টিরিওটাইপিংয়ের জন্য লিঙ্গ বৈষম্য হতে পারে। তো এইগুলোই কারণ। লিঙ্গ বৈষম্যের উদাহরণ: কর্মক্ষেত্রে বৈষম্য। একই কাজ করার জন্য একজন নারীকে পুরুষের তুলনায় কম বেতন দেওয়া হয়। সম্পত্তির অধিকার। অনেক দেশে নারীরা পৈতৃক সম্পত্তিতে সমান অধিকার পান না। শারীরিক সহিংসতা।
নারীরা পারিবারিক সহিংসতা, যৌন হয়রানি এবং ধর্ষণের শিকার হন। রাজনৈতিক বৈষম্য, নারীরা প্রায় নেতৃত্বের পদে বা রাজনীতিতে পর্যাপ্ত প্রতিনিধিত্ব পান না। লিঙ্গ বৈষম্যের উদাহরণ আমি এখানে 4টে দিয়েছি, কিন্তু তোমার চারপাশে দেখে থাকবে, এমনকি নিজের জীবনেও কখনো না কখনো লিঙ্গ বৈষম্যের শিকার হয়ে থাকতে পারো। যেমন ধরো, পরিবারে 2জন সন্তান থাকলে, বিশেষ করে ভাই বোন, তাহলে হতে পারে তোমার ভাই বা দাদাকে একটু বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। 2 ভাই বা 2 বোনের মধ্যে যদি প্রাধান্য দেওয়া হয় সেটা কিন্তু আলাদা বিষয়, সেক্ষেত্রে লিঙ্গ বৈষম্য হবে না, বয়সভিত্তিক বৈষম্য হতে পারে। তো সেটা যাই হোক, কিন্তু পরিবারে ভাই বোন বা দাদা দিদি এইরকম যদি থাকে, সেক্ষেত্রে লিঙ্গ বৈষম্য হয়ে থাকতে পারে। তার মানে এই নয় যে প্রতিটা পরিবারেই লিঙ্গ বৈষম্য হয়, কিন্তু এখনও অনেক পরিবারে কিন্তু লিঙ্গ বৈষম্য দেখা যায়। আর একটা সাধারণ উদাহরণ হতে পারে, বাবা মার মধ্যে তুমি দেখবে বেশিরভাগ ক্ষেত্রেই ঘরের সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেমন বিষয় সম্পত্তি, সন্তানের হায়ার এডুকেশন, ঘুরতে যাওয়ার জায়গা বা এরকম অনেক কিছুর ক্ষেত্রেই বাবারা সিদ্ধান্ত নেয়, অথবা বাবার সিদ্ধান্তকেই গুরুত্ব বেশি দেওয়া হয়। এটা তো গেল ব্যক্তি পরিসরে লিঙ্গ বৈষম্য। জনপরিসরে যদি লিঙ্গ বৈষম্য দেখতে হয়, তাহলে দেখা যাবে যে চাকরির ক্ষেত্রে কিছু সময় দেখা যায় যে একজন নারীর চেয়ে একজন পুরুষকে জবে সিলেক্ট করার প্রবণতা বেশি থাকে। সম্পত্তির ক্ষেত্রেও বাবার সম্পত্তিতে ছেলে মেয়ে উভয়েরই সমান অধিকার থাকলেও অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মেয়েদের বিয়ের পর অথবা বিয়ে না হলেও মেয়েরা তার বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হয়। লিঙ্গ বৈষম্যের কারণেই নারীরা পারিবারিক সহিংসতা বা যে কোনো ধরনের সহিংসতার শিকার হয়। রাজনৈতিক ক্ষেত্রে নারীদের নেতৃত্ব বা প্রতিনিধিত্ব কম থাকে, কারণ সমাজও নারীদের নেতৃত্বকে খুব একটা বেশি সমর্থন করে না, অথবা তাদের প্রতি লিঙ্গ বৈষম্যমূলক আচরণ করে। তো এই ধরনের বৈষম্য দেখা যায়। প্রভাব, নারীদের ওপর প্রভাব। শিক্ষায় বৈষম্য, অনেক মেয়ে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়। কর্মক্ষেত্রে বৈষম্য, নারীদের অনেক সময় কম বেতন দেওয়া হয় এবং নেতৃত্বের পদে উন্নীত করা হয় না। স্বাস্থ্যসেবায় বঞ্চনা, নারীরা প্রায় মানসিক ও শারীরিক স্বাস্থ্যসেবা থেকে উপেক্ষিত হন। পুরুষদের ওপর প্রভাব, পুরুষদের ওপর আর্থিকভাবে পরিবারের দায়িত্ব পালন করার অতিরিক্ত চাপ থাকে। পুরুষদের মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলার ক্ষেত্রে সামাজিক বাধা থাকে। তৃতীয় লিঙ্গের ওপর প্রভাব, তৃতীয় লিঙ্গের মানুষ প্রায় সামাজিকভাবে বঞ্চিত হন। কর্মক্ষেত্রে এবং শিক্ষাক্ষেত্রে তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়। লিঙ্গ বৈষম্যের প্রভাব কম বেশি সকলের ওপরই পড়ে, কিন্তু সবচেয়ে বেশি নারীদের ওপর বৈষম্য করা হয়, তাই নারীদের ওপরই সবচেয়ে বেশি লিঙ্গ বৈষম্যের প্রভাব পড়ে। যেমন নারীদের শিক্ষার হার কম হয়, নারীরা কর্মক্ষেত্রে কম বেতন পায়, কম সুযোগ পায়, তাদের মানসিক ও শারীরিক সুস্থতা বেশিরভাগ সময় উপেক্ষিত হয়। তারপর নারীদের ওপর নানা ধরনের সহিংসতা করা হয়, আর সহিংসতার ফলে নারীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেই ব্যাপারে আমি একটা আলাদা ভিডিও করেছি, সেটা দেখে নিতে পারো আই বাটন থেকে, তাহলে বুঝতে পারবে নারীরা কত দিক থেকে সহিংসতার জন্য ক্ষতিগ্রস্ত হয়। পুরুষদের ক্ষেত্রে ভালো রোজগার করার একটা ব্যাপার থাকে, যেমন ধরো বিয়ের সময় একজন মেয়ে অর্থ উপার্জনকারী হতেও পারে, আবার নাও হতে পারে, কিন্তু ছেলেদেরকে হতেই হবে, বা কোনো ছেলেকে শারীরিক বা মানসিক দিক থেকে স্ট্রং হতে হবে, যার ফলে তাদের ওপর চাপ বাড়ে। তৃতীয় লিঙ্গের মানুষেরা অথবা অন্যান্য লিঙ্গ পরিচয় মানুষেরা সমাজ দ্বারা অবহেলিত হয়, বেশিরভাগ ক্ষেত্রে তারা গ্রহণযোগ্যতা পায় না। এছাড়াও তারা সমাজে শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, বিভিন্ন জায়গায় আর কি বৈষম্যমূলক আচরণের শিকার হয়। লিঙ্গ বৈষম্য প্রতিরোধে করণীয় আইনি সংস্কার, লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে কার্যকর আইন প্রণয়ন এবং বাস্তবায়ন করা, শিক্ষার প্রসার, লিঙ্গ সমতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য শিক্ষার সুযোগ বৃদ্ধি করা, সামাজিক পরিবর্তন, সামাজিক কুসংস্কার এবং পিতৃতান্ত্রিক মানসিকতা দূর করা, অর্থনৈতিক ক্ষমতায়ন, নারী এবং তৃতীয় লিঙ্গের মানুষদের কর্মসংস্থানের সমান সুযোগ এবং আর্থিক সহায়তা নিশ্চিত করা। লিঙ্গ বৈষম্য প্রতিরোধের জন্য আইন সংস্কার করতে হবে, যে আইনের মাধ্যমে বৈষম্য রোধ করা যায়। এমনিতে তো আইন আছে, কিন্তু সেগুলো আরও ভালো করে ইমপ্লিমেন্টেশন আরও আর কি কার্যকর করতে হবে। শিক্ষার প্রসার ঘটাতে হবে যাতে লিঙ্গ সমতা সম্পর্কে সচেতনতা বেড়ে ওঠে। সামাজিক পরিবর্তন করতে হবে, মানসিকতার পরিবর্তন করতে হবে, সবচেয়ে বড় কথা। এছাড়া কর্মসংস্থানে, শিক্ষাক্ষেত্রে সমস্ত লিঙ্গের ব্যক্তিকে সমান গুরুত্ব এবং সুযোগ দিতে হবে। উপসংহার, লিঙ্গ বৈষম্য একটি বৈশ্বিক সমস্যা যা সমাজের সকল স্তরে গভীর প্রভাব ফেলে। এটি দূর করার জন্য সচেতনতা, শিক্ষা এবং কার্যকর আইনি পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি। লিঙ্গভিত্তিক সমতা নিশ্চিত করার মাধ্যমে একটি ন্যায়সঙ্গত এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন সম্ভব। এখানে বলেছে লিঙ্গ সমতা একটি বিশ্বের সমস্যা,
যা সমাজের সকল স্তরে গভীর প্রভাব ফেলে। তো এই লিঙ্গ বৈষম্য বা যে কোনো সামাজিক বৈষম্য যত কমবে, তত আমরা সবাই সমান অধিকার, সুযোগ এবং সম্মানের সাথে বাঁচতে পারবো। এক্ষেত্রে বলবো, আমি যে এতক্ষণ প্রশ্নের উত্তরটা ডিসকাস করলাম সেটা হচ্ছে লিঙ্গ বৈষম্য বা জেন্ডার ডিসক্রিমিনেশন। কিন্তু আরেকটাও টার্ম আছে, সেটা হচ্ছে লিঙ্গ সমতা বা জেন্ডার ইনইকুয়ালিটি। এবার জেন্ডার ইনইকুয়ালিটি বা জেন্ডার ডিসক্রিমিনেশন বা লিঙ্গ সমতা ও লিঙ্গ বৈষম্য, এটার কিন্তু দুটোর মধ্যে একটুখানি মিল আছে, কিন্তু দুটো বিষয় কিন্তু পুরোপুরি একই নয়, সামান্য সূক্ষ্ম পার্থক্য আছে। যেমন লিঙ্গ বৈষম্য প্রধানত আচরণগত বৈষম্য, যেটা সামাজিক এবং সাংস্কৃতিকভাবে বেশি প্রচলিত, কিন্তু লিঙ্গ অসমতা হলো কাঠামোগত বা প্রাতিষ্ঠানিক অসমতা। একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। যদি কোথাও ভোট দেওয়ার সময় নারী বা তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে ভোট দিতে না দেওয়া হয়, তাহলে সেটাকে লিঙ্গ বৈষম্য বলা হয়। আর যদি কোথাও নারী বা তৃতীয় লিঙ্গের ভোট দেওয়ার অধিকারই না থাকে, তাহলে সেটাকে লিঙ্গ অসমতা বলে। কারণ ভোটাধিকার লিঙ্গভেদে না থাকাটা সেটা একটা কাঠামোগত অসমতা। তারপর একই রকমভাবে কিছু সময় দেখা যায় কর্মক্ষেত্রে ইচ্ছা করে মেয়েদের আইডিয়া বা প্রেজেন্টেশন কনসিডার করা হয় না, বা তাদের সাথে অনেক বৈষম্যমূলক আচরণ করা হয়। এটাকে লিঙ্গ বৈষম্যের উদাহরণ হিসেবে ধরতে পারো। কিন্তু যদি কোনো কর্মক্ষেত্রে মেয়েদের আবেদন করার সুযোগই দেওয়া না হয়, তাহলে সেটাকে লিঙ্গ অসমতা বলে। তো এরকমই খুব সূক্ষ্ম পার্থক্য আছে, যেগুলো সবসময় আলাদাও করা যায় না সঠিকভাবে। তাই লিঙ্গ বৈষম্য এবং লিঙ্গ সমতার বেশ কিছু কারণ, প্রভাব প্রায় একই থাকবে। তো এই উত্তরটা এখানেই শেষ। এখন এই উত্তরটা কোথায় আর কিভাবে পাবে সেটা আমি এটার পরের একটা ভিডিও ক্লিপে বলেছি, সেটা শেষ অবধি দেখো, তাহলে সব বুঝতে পারবে। আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখো। তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা কোথায় আর কিভাবে পাবে? আমি এখন যে উত্তরটা দেখালাম সেটা তুমি আমার ওয়েবসাইটে পেয়ে যাবে। ওয়েবসাইটে অনেক কোশ্চেন অ্যান্সার অলরেডি পোস্ট করা আছে, তাই তুমি সরাসরি সার্চ বারে গিয়ে সার্চ করে নিতে পারো যেই টপিকটা তোমার লাগবে। কয়েকটা কিওয়ার্ড দিলেই চলে আসবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমার চ্যানেলে গিয়ে অ্যাবাউট সেকশনে পেয়ে যাবে, অথবা গুগলে সার্চ করলেও আশা করছি পেয়ে যাবে। লিজি বাঙালি স্টুডেন্ট বলে সার্চ করতে হবে, অন্য কিছু নয়। আসলে আমার ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল দুটোই নতুন, তাই জানি না সার্চ রেজাল্টে ওয়েবসাইট আসবে কি না। আর ইউটিউবের ডেসক্রিপশন বক্সে তো লিঙ্ক শেয়ার করাই যাচ্ছে না। আমি যেই লেখাটা বা উত্তরটা দেখালাম সেটা কি যথেষ্ট? বেশিরভাগ প্রশ্নের ক্ষেত্রে আমি যেই উত্তরটা দেখাই সেটা মেন পয়েন্টগুলোকে কভার করার চেষ্টা করি। এটা কোনো ব্রড কোশ্চেনের জন্য, মানে 10 or 15 মার্কস কোশ্চেনের জন্য অ্যান্সার হিসেবে যথেষ্ট নয়। তাই তুমি যদি চাও এই মেন পয়েন্টগুলোকে এক্সটেন্ড করে ব্রড কোশ্চেনে অ্যান্সার নিজে তৈরি করে নিতে পারো। এছাড়া আরেকটা উপায় তুমি করতে পারো, তুমি এই কোশ্চেন বা যে কোনো সোসিওলজি কোশ্চেনের জন্য আমার পেড ভার্সন নিতে পারো। এক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা বলে রাখি, কখনো সখনো ভিডিও রেকর্ডিং করার পর আমার উত্তরে কিছু চেঞ্জেস করার কথা মনে হলো, সেগুলো আমি ওয়েবসাইটে করে আসি, ভিডিওতে আর করতে পারি না। এবার বলি পেড ভার্সন কেন নেবে, বেনিফিট কি? তুমি পেড ভার্সনে প্রিমিয়াম কন্টেন্ট পাবে, মানে বেশি এবং বেটার কন্টেন্ট পাবে। প্রতিটা কোশ্চেনে একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার পাবে, যেটা তুমি পড়ে এক্সামে লিখতে পারলে একটা ভালো মার্কস এক্সপেক্ট করতে পারো। আর এখন তো 4 ইয়ার্স অনার্স কোর্সের জন্য 75%-এর ওপর মার্কস দরকার, শুধু অনার্সের জন্য নয়। 3 ইয়ার্সের মাল্টি ডিসিপ্লিনারি কোর্সের জন্য ভালো মার্কস দরকার। তাই তুমি পাস পড়ো বা অনার্স, এই পেড ভার্সনটা একবার নিয়ে দেখতে পারো কীরকম কন্টেন্ট আছে। এছাড়া পেড ভার্সনে অন্যতম একটা মেন ফিচার্স, ইংলিশ বাংলা দুটো ভাষাতেই কন্টেন্ট পাবে। সব না হলেও ম্যাক্সিমাম কন্টেন্ট তাই পাবে, কিছু কন্টেন্ট হয়তো শুধু ইংলিশ বা বাংলায় আছে। কোশ্চেনের অ্যান্সারের জন্য আমি ভিজুয়াল এলিমেন্ট, মানে ফ্লো চার্ট, টেবিল, ডায়াগ্রাম ব্যবহার করেছি, মানে যেই কোশ্চেনের ক্ষেত্রে ব্যবহার করা যায় আর কি, যেটা ইউজফুল আর হেল্পফুল হবে তোমার জন্য। আসলে আমি চেষ্টা করেছি পেড ভার্সনটা যতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি করা যায়, যাতে তোমার পড়তে, বুঝতে আর মনে রাখতে সুবিধে হয়। আর প্রাইসিংয়ের কথাটা আমি মাথায় রেখে যতটা বাজেট ফ্রেন্ডলি করা যায় তার চেষ্টা করেছি। শেষে টেস্টিমোনিয়াল হিসেবে বলতে পারি, আমি নিজেও এই অ্যান্সার করে 75%-এর ওপর পেয়েছি। ইনফ্যাক্ট আমি নিজের সময় এত এফোর্ট দিয়ে নোট বানাইনি যতটা এফোর্ট দিয়েছি এখন, কারণ আমি চেয়েছি তোমাকে যতটা ভালো কন্টেন্ট বা নোট প্রোভাইড করা যায়। এবার পেড ভার্সন কিনবে কী করে সেটা আমি এখানে আর বলছি না, কারণ সবাই তো কিনবে না। যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে ওপরের ডান দিকে আই বাটনে ডেডিকেটেড একটা ভিডিও করেছি, সেটা দেখে নিতে পারো। কী কী পোস্ট বা কন্টেন্ট আছে ওয়েবসাইটে সেটা দেখার জন্য তোমাকে লিস্ট অফ পোস্টে ক্লিক করতে হবে। এই পেজে এসে তোমাকে একটু ওয়েট করতে হতে পারে, কারণ এখানে একটা ভারী ফাইল লোড হবে। এখানে তুমি পোস্ট লিস্ট চেক করতে পারবে, যার কোনো একটাতে ক্লিক করলে তুমি সমস্ত ইনফরমেশন
ইনফরমেশন পেয়ে যাবে, যেমন সেটা কোন ভার্সনে অ্যাভেলেবেল আছে, পেড ভার্সন নাকি ফ্রি ভার্সনে, আর কোন মিডিয়ামে আছে, মানে শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজে নাকি বাংলা, নাকি ইংলিশ বাংলা দুটো ল্যাঙ্গুয়েজেই কন্টেন্টটা অ্যাভেলেবেল। যেগুলোর ক্ষেত্রে দুটো ল্যাঙ্গুয়েজে দেওয়া থাকবে সেগুলোর ক্ষেত্রে দুটো ল্যাঙ্গুয়েজই কিন্তু ফলো করবে। এছাড়া তুমি চাইলে আমার সাথে ফেসবুক আর হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারো, লিঙ্ক সেই চ্যানেলের অ্যাবাউট সেকশনেই আছে। যদি তুমি হোয়াটসঅ্যাপে জয়েন হও তাহলে সেখানে পোল দেওয়া আছে, সেটা তুমি একটু অ্যাটেন্ড করো। শেষে বলবো, তোমার যদি কোনো ডাউটস থাকে বা কোনো সাজেশন থাকে তাহলে কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো সোসিওলজি রিলেটেড কন্টেন্টের জন্য। আর কেউ যদি সত্যি ভিডিওটা এই অবধি দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।